আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 15 ফেব্রুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, অভ্যন্তরীণ সমীক্ষার পর নির্ভর করবে মন্ত্রী বিধায়কের টিকিট, লক্ষ্য হ্যাট্রিক, সাবধানে এগোচ্ছে বিজেপি। অবসর রাজীব কুমারের দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক হবেন জ্ঞানেশ কুমার। নয়া মুখ্য নির্বাচন কমিশনার বাছতে বৈঠক সোমবার। কেজরিওয়ালের দলে ফের ভাঙ্গন, বিজেপিতে যোগ আপের 3 কাউন্সিলরের। শীষমহল নিয়ে এবার তদন্তের নির্দেশ দিল কেন্দ্র, আরও বিপাকে অরবিন্দ কেজরিওয়াল। কুম্ভে যাওয়ার পথে বাসের সঙ্গে ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, অন্তত 10 পুণ্যার্থীর মৃত্যু প্রয়াগরাজে, আহত 19। ওয়াকফ বিল পাস হলে বিশ্বাসঘাতকতার জন্য নীতিশ নাইডুকে ক্ষমা করবে না মুসলিমরা, বললেন আসাদুদ্দিন ওয়াইসি। লালায় ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে পৌরসভার অভিযান, নোটিশ জারি, যানজট সমস্যার সমাধানে নেই তৎপরতা খুব। এবং সর্বশেষ খবরটি হলো, বাজারে এসে গেছে ভেজাল কাপড় কাচার সাবানে, চলছে নকল ব্র্যান্ড। এবারে শুনুন বিস্তারিত খবর। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতাসীন হতে ইতিমধ্যে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে মাঝখানে আর মাত্র 1 বছর বাকি। এর মধ্যে পরিকল্পিতভাবে ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া দলটি। 2026 সালে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনের জন্য উপযুক্ত ও যোগ্য প্রার্থী বাছাই করার জন্য ক্ষমতাসীন দল বিজেপি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এবার বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশীদের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। কেউ সহজে টিকিট পাবেন না, এমনকি মন্ত্রী স্ট্যান্ডিং বিধায়কদেরও একই পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মোট কথা, অত্যন্ত সূক্ষ্ম পর্যবেক্ষণের মধ্যে বিজেপির হাইকমান্ড এবার প্রার্থী বাছাই করবে। এর জন্য ক্ষমতাসীন দলটি গোপনে অনুষ্ঠিত করবে পরীক্ষা, এবং এই পরীক্ষায় সফল হলেই মিলবে টিকিট, এমনটাই জানা গেছে দলের অন্দরমহলের সূত্রে। প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে বাজপেয়ী ভবনে ইতিমধ্যে পরীক্ষার রূপরেখা প্রস্তুত করা হচ্ছে। নাম প্রকাশ করা হবে না, এই শর্তে প্রদেশ বিজেপির এক কর্মকর্তা একথা জানান। তার ভাষ্য অনুযায়ী প্রার্থী বাছাইয়ের এই পরীক্ষাটি হলো, নির্বাচনের অন্তত মাস 6 আগে প্রতিটি বিধানসভা কেন্দ্রে গোপনে চালানো হবে একাধিক জনমত সমীক্ষা। চলতি বছরে এমন 3টি সমীক্ষা চালানো হবে, এবং বিধানসভা নির্বাচনের 3 মাস আগে আরো একটি সমীক্ষা চালানো হবে। এই সমীক্ষায় উঠে আসা তথ্যের ভিত্তিতে প্রার্থিত্ব প্রদান করবে বিজেপি। দলের ওই সূত্রটির মতে, মন্ত্রী বিধায়ক বা কোনো প্রার্থিত্ব প্রত্যাশী যত বড় নেতাই হন না কেন, সমীক্ষার ফলাফল স্বপক্ষে না গেলে কাউকে টিকিট দেওয়া হবে না। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার স্বার্থে প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রে বিজেপি এবার এই কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানায় সূত্রটি এও জানায়, প্রার্থিত্ব প্রদানের ক্ষেত্রে যে 4টি সমীক্ষা চালানো হবে, তার একটি সমীক্ষা বা পর্যবেক্ষণ আরএসএস নিজস্বভাবে চালাবে, একটি সমীক্ষা চালাবে বিজেপি, এবং অন্য 2টি সমীক্ষা ব্যক্তিগত সংস্থার মাধ্যমে চালানো হবে। চলতি বছরে 3টি সমীক্ষা চালানোর পরে শেষের সমীক্ষাটি আগামী বছরের জানুয়ারি মাসে, অর্থাৎ নির্বাচনের আগে চালানো হবে। আসামে কিভাবে তৃতীয়বারের জন্য সরকার গঠন করা যায়, তার জন্য এখন থেকেই রণকৌশল তৈরি করে নিয়েছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে প্রত্যেক মন্ত্রী বিধায়কের সঙ্গে দলীয় নেতাদের গ্রামে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি আগামী অক্টোবর মাসের মধ্যে নিজ নিজ কেন্দ্রে যাবতীয় সরকারি প্রকল্প রূপায়ণের কাজ সমাপ্ত করার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের মন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। প্রত্যেক যোগ্য সুবিধাভোগী যাতে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করার কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে অক্টোবর মাসের পর থেকে রাজ্যে এক নির্বাচন কেন্দ্রিক পরিবেশের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবরের পরেই গেরুয়া দলটি প্রস্তুত করবে এক একটি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা। এই প্রার্থী প্যানেল থেকেই সমীক্ষার ফলাফল অনুযায়ী দল প্রার্থিত্ব প্রদান করবে। লক্ষণীয় বিষয় হলো, বিগত লোকসভা নির্বাচনের সময়ে প্রার্থীর তালিকা ঘোষণার আগে বিজেপি নিজস্বভাবে 4টি সমীক্ষা চালিয়েছিল। তদুপরি আরএসএস ও নিজস্বভাবে একটি সমীক্ষা চালিয়েছিল, এবং সেই সব সমীক্ষার ভিত্তিতেই লোকসভার প্রার্থিত্ব দেওয়া হয়েছিল। উল্লেখ্য, সেই সময় সমীক্ষার ফলাফল অনুকূল না থাকার জন্যই কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও ডিব্রুগড়ের সাংসদ রামেশ্বর তেলী, ডিফুর সাংসদ হরেন সিংবে এবং গুয়াহাটির সাংসদ কুন ওজার টিকিট বাতিল করা হয়েছিল। এমত অবস্থায় 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই কার্যত সমীক্ষার উপরই নির্ভর করবে। অপরদিকে আগামী মঙ্গলবার 18 ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন আধিকারিকের পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব কুমার। তার স্থলাভিষিক্ত হবেন কে? আপাতত সেই আলোচনাতেই মশগুল ওয়াকিবহাল মহল। যা গুঞ্জন, তা সত্যি হলো দেশের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হতে চলেছেন জ্ঞানেশ কুমার। 17 ফেব্রুয়ারি এই সংক্রান্ত বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই সম্ভবত নাম ঘোষণা হতে চলেছে জ্ঞানেশের।
জানা গিয়েছে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাকবেন। সার্চ প্যানেল 480 জন প্রার্থীর তালিকা থেকে ওই পদের জন্য 5টি নাম পাঠাবে, সেখান থেকেই বেছে নেওয়া হবে চূড়ান্ত নাম। গুঞ্জন জ্ঞানেশের পাল্লাই বাড়ি। প্রসঙ্গত, জ্ঞানেশ কুমার 1988 সালের ব্যাচের কেরল ক্যাডার হিসেবে IAS অফিসার হন। সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করেছেন। 2024 সালের 31 জানুয়ারি তিনি অবসর নেন। এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন। 2019 সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারার অবলুপ্তির সময় অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের কাশ্মীর ডিভিশনের যুগ্ম সচিব ছিলেন বলেও জানা যায়। 2020 সালে তিনি অতিরিক্ত সচিব হলে অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত সমস্ত বিষয় দেখভালের দায়িত্বে থাকা ডেস্কটিরও দায়িত্ব পান, যার মধ্যে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনও রয়েছে। অপরদিকে শীষমহল নিয়ে এবার তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। আরও বিভাগে কেজরিওয়াল। সময়টা একদমই ভালো যাচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের। যমুনার জলে আপের বোরা ডুবিত হয়েছে, নিজেও হেরেছেন আম আদমি পার্টির সুপ্রিমো। এবার তাকে আরো অস্বস্তিতে ফেলতে একদা তার সরকারি বাসভবন। শীষমহল নিয়ে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র। দিল্লির 6 নম্বর ফ্ল্যাগশিপ রোডের এই বাংলো সংস্কারে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা এবার তদন্ত করে দেখবে কেন্দ্রীয় পূর্ত দপ্তর বা CPWD। 3 মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্টও দিতে বলা হয়েছে CPWD কে। প্রসঙ্গত 2015 সাল থেকে ওই বাড়িতেই থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 2024 সালে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর অবশ্য 6 নম্বর ফ্ল্যাগশিপ রোডের ওই বাংলোটি খালি করে দেন কেজরিওয়াল, কিন্তু ততদিনে নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজের বাসভবন সংস্কারের দুর্নীতির খালি লেগে আছে তার গায়ে। বিজেপি সহ বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারের কাজে ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিযুক্ত রয়েছেন খুদ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বয়ং। 6 নম্বর ফ্ল্যাগশিপ রোডের এই বাংলোটিকে শীষমহল নাম দিয়ে জোরদার প্রচার চালায় বিজেপি। ভোটের ফলে দেখা যায় তাদের এই প্রচারকে মান্যতা দিয়েছে দিল্লিবাসী। মাত্র 22টি আসনে জয় পায় আম আদমি পার্টি, সেখানে 27 বছর পর 48টি আসন পেয়ে নিরঙ্কুশ ক্ষমতা দখল করে পদ্ম শিবির। অপরদিকে মহাকুম্ভে পুণ্য স্নানের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের গাড়ি। একটি বাসের সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে 4 চাকার গাড়িটি। তাতে 10 জন ছিলেন, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনায় জখম আরো অন্তত 19 জন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনাস্থলে আধিকারিকদের পাঠিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধার কাজ চলছে। শুক্রবার বেশি রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বোলেরো গাড়িটিতে যারা ছিলেন তারা প্রত্যেকেই ছত্তিশগড়ের বাসিন্দা। উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করবেন বলে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যে বাসটির সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয় তাতেও পুণ্যার্থীরা ছিলেন। পুণ্য স্নানের পর কুম্ভ থেকে পুণ্যার্থীদের নিয়ে মধ্যপ্রদেশের রাজগড়ের দিকে যাচ্ছিল বাসটি। বাসের যাত্রীরাও আহত হয়েছেন। 19 জনকে ভর্তি করানো হয়েছে রামনগরের হাসপাতালে। অপরদিকে ওয়াকফ বিল পাশ হলে বিশ্বাসঘাতকতার জন্য নীতিশ নাইডুকে ক্ষমা করবে না মুসলিমরা, বললেন ওয়াইসি। বিতর্কিত ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষে পেশ করা হয়। বিরোধীদের অভিযোগ, ওয়াকফ নিয়ে চূড়ান্ত রিপোর্টে নাম লেখাতেই বিরোধী সাংসদদের ইস্যু করা নোট সরিয়ে ফেলা হয়েছে। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি এবং লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসিও যৌথ সংসদীয় কমিটির অংশ ছিলেন। কমিটির কাজকর্মের করার সমালোচনা করেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিরোধীদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং ডিসেন্ট নোটের রিপোর্ট থেকে তাদের বাদ দেওয়ার বিষয়ে দীর্ঘ কথা বলেছেন। ওয়াইসি বলেন, কমিটির বৈঠক একেবারেই ভুলভাবে হয়েছে। স্পিকার নিজের সুবিধার অপব্যবহার করেছেন এবং কমিটির সদস্যদের সঙ্গে ভুল আচরণ করেছেন। কমিটির মেয়াদ আইনসভার অধিবেশন শেষ হওয়া পর্যন্ত হওয়া উচিত ছিল, কিন্তু তার আগেই কমিটির মেয়াদ শেষ হয়ে যায়। তাছাড়া শেষ মুহূর্তে খসড়াটি আমাদের সামনে পেশ করা হয়। আমরা কিভাবে কয়েক ঘন্টার মধ্যে এটিতে একটি ভিন্নমত নোট দিতে পারি? ওইসি বলেন, তেলেগু দেশম পার্টি, জনতার দল ও লোক জনশক্তি পার্টির জানা উচিত তারা অসাংবিধানিক কাজ করেছে। তারা ওয়াকফ ধ্বংসে অবদান রাখছে। এভাবে সংখ্যালঘু মুসলমানদের স্বার্থ রক্ষার নামে নির্লজ্জ নীতি ও ধর্ম নিরপেক্ষতার মুখোশ সামনে বেরিয়ে আসবে। এই বিল আইনে পরিণত হলে মুসলিমরা এই বিশ্বাসঘাতকতার জন্য নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু এবং চিরাগ পাসওয়ানকে কখনোই ক্ষমা করবে না। অপরদিকে কেজরিওয়ালের দলে ফের ভাঙ্গন। বিজেপিতে যোগ আপের 3 কাউন্সিলরের। সদ্য গিয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন, যাতে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি। আপ শাসন এক প্রকার নির্মূল। এদিকে বিধানসভা নির্বাচনে জয়ের পরে দিল্লিতে ট্রিপল ইঞ্জিন সরকার গঠনের জোর প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। এমন পরিস্থিতিতে বিজেপিতে চলে যাচ্ছেন একের পর এক আপ নেতা। ভাঙতে বসেছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের দল।
সম্প্রতি আম আদমি পার্টির 3 জন বর্তমান কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন, আর 3 কাউন্সিলরকে দলীয় সদস্যপদ দিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব। যদিও নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন 8 জন আপ বিধায়ক, তারা আম আদমি পার্টি থেকে পদত্যাগ করার পরের দিনই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তখনও দিল্লি বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব এবং রাজ্য ইনচার্জ বৈজয়ন্ত পান্ডার উপস্থিতিতে 8 বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। একের পর এক আপ নেতাকে নিজের দলে টেনে এবার বিজেপির নজর এমসিডির উপর। সম্প্রতি বিজেপিতে যোগদানকারী আপ কাউন্সিলরদের মধ্যে রয়েছেন এন্ড্রুজগঞ্জের কাউন্সিলর অনিতা বাসুয়া, আরকে পুরমের কাউন্সিলর ধরমবীর এবং চাপরানা ওয়ার্ড 152 কাউন্সিলর নিখিল। দিল্লি বিধানসভায় বিশাল জয়ের পর বিজেপি এখন এমসিডির দিকে নজর দিচ্ছে। এপ্রিলে দিল্লি পৌর কর্পোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অপরদিকে বাজার চেয়ে গেছে বেজাল কাপড় কাচার সাবানে, চলছে নকল ব্র্যান্ড। বরাক উপত্যকার বাজারে জয়রাম ট্রেডমার্ক লাগানো কাপড় কাচার সাবানের নকল ছড়িয়ে পড়েছে। এই নাম দিয়ে একের পর এক সাবান ফ্যাক্টরি খোলা হচ্ছে বরাকের বিভিন্ন অঞ্চলে। অরিজিনাল জয়রামের লোগো ও ব্র্যান্ড নকল করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। ইতিমধ্যে এ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। চাহিদা বেশি হলে যে কোনো জিনিসের নকল খুব তাড়াতাড়ি মার্কেটে ছড়িয়ে পড়ে। বরাক উপত্যকার 80% মানুষ গ্রামে বাস করেন এবং দৈনন্দিন জীবনে তারা স্থানীয় সামগ্রীর উপর নির্ভরশীল। উপত্যকার ঘরে ঘরে রয়েছে বাংলা সাবান বা গুলা সাবান বলে পরিচিত কাপড় কাচার সাবান। অনেকের ঘরেই পাওয়া যায় জয়রাম ট্রেডমার্ক লাগানো গুলা সাবান। কেউ নাম দিচ্ছে জয়রাম ডেইলি সোপ, কেউ জয়রাম শব্দের সঙ্গে ডলফিন শব্দ জুড়ে দিচ্ছে, আবার কেউ জয়রাম সুপার বলে বাজারে ছাড়ছে। সস্তায় জয়রাম নাম দিয়ে সাবান ফ্যাক্টরি খুলছেন অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। জানা গেছে কাছাড় জেলার এক ব্যবসায়ী জয়রাম ডেইলি সোপ নাম দিয়ে ট্রেডমার্ক এবং ব্র্যান্ড নেমের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন, কিন্তু তার আবেদন নাকচ হয়ে যায়। উল্লেখ্য, করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি শহরের শিববাড়ি রোডের ভাস্কর দত্ত নামের এক ব্যবসায়ী 90-এর দশকে জয়রাম নাম দিয়ে একটি সাবান ফ্যাক্টরি চালু করেন সরকারি বৈধ অনুজ্ঞাপত্র নিয়ে। কম সময়ে সাবানটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি রাম ঠাকুরের শিষ্য বলেই গুরুর নামে সাবান কোম্পানির নাম রাখেন। ঠিক তার কয়েক বছর পর থেকে শহরের পূর্ববাজার এলাকার ব্যবসায়ী সঞ্জয় দর জয়রাম কৃষ্ণ নাম দিয়ে আরেকটি সাবান ফ্যাক্টরি খুলেন। তিনি ছিলেন রামকৃষ্ণের শিষ্য, তাই তিনিও গুরুর নাম ছাপিয়ে দেন সাবানের গায়ে। সঞ্জয় দর দস্তুর মতো সরকারি অনুজ্ঞাপত্র নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন তার ছেলে সেই ব্যবসা দেখাশোনা করছেন। দুই সাবানের জনপ্রিয়তা দেখে এবার বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে নকল জয়রাম সাবানের বাণিজ্য শুরু হয়েছে। যারা ব্র্যান্ড নকল করছেন তাদের হয়তো জানা নেই যে এটা ট্রেডমার্কস অ্যাক্ট অফ 1999 এর সেকশন 29 অনুযায়ী আইনের চোখে এটা বিরাট শাস্তিযোগ্য অপরাধ। শিলচর 5 গ্রাম কারাইন সহ বরাকের বিভিন্ন অঞ্চলে গজিয়ে উঠছে নকল জয়রাম সাবানের কারখানা। কথা হলো, যে কেউ সাবান ফ্যাক্টরি খুলতে পারেন, তাতে আপত্তি নেই, কিন্তু অন্যের ব্র্যান্ড নেম নকল করে কেন ব্যবসা করবেন, এটাই প্রশ্ন। এদিকে সস্তা সাবান বানাতে গিয়ে নকল কারবারিরা কোয়ালিটির দিকে বিন্দুমাত্র খেয়াল রাখছেন না। ফলে যারা এসব সাবান ব্যবহার করছেন তাদের বিভিন্ন রকমের চর্মরোগে ভুগতে হচ্ছে। অভিযোগ, এসব হচ্ছে শুধুমাত্র প্রশাসনিক উদাসীনতার জন্যই। কারণ বাজারে কোনটা আসল কোনটা নকল এসব হত্যি দেখার মতো প্রশাসনিক পদক্ষেপ চোখে পড়ে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।